একদিকে মিঠির মনে অজানা ভয়, অন্যদিকে বর্ষা তার পরিকল্পনা কিছুটা চেঞ্জ করল। বর্ষা প্রথমে ভেবেছিল বিয়ের আগেই মিঠির মিথ্যে প্রেগনেন্সির রিপোর্ট কৃষাণুর পরিবারের হাতে পৌঁছে দেবে, কিন্তু এখন বর্ষা ভাবছে বিয়ের আগে নয়, বরং ভালোভাবে বিয়েটা হয়ে যাক। বিয়ের পরেই কৃষাণুর পরিবারের হাতে মিঠির প্রেগনেন্সির মিথ্যে রিপোর্ট তুলে দেবে, যাতে কৃষাণু মিঠিকে ভুল বোঝে আর সারা জীবন মিঠিকে মিথ্যেবাদী হয়ে কৃষাণুর সাথে থাকতে হয়, যাতে বাকি জীবনটা মিঠির অশান্তিতে কাটে। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র কমলিনীকে বলে, কমলিনী তুমি যাও, রেডি হয়ে নাও, একটু পরে বরযাত্রী আসবে। কমলিনী বলে, আমাকে তো রেডি হতেই হবে, আমার মেয়ের বিয়ে যে। তখনই স্বতন্ত্র বলে, মিঠি তোমার একার মেয়ে নয়, মিঠি আমারও মেয়ে, বারবার তুমি শুধু আমার মেয়ে কেন করো? কমলিনী বলে, সত্যিই তো মিঠি আমার মেয়ে, কাউকে মেয়ের মতন বললেই যে সে মেয়ে হয়ে যায় না সেটা তুমিও তো জানো। স্বতন্ত্র বলে, কমলিনী। তখনই সেই ঘরের দরজায় এসে দাঁড়াই ভোর। ভোর বলে, বৌদি আসবো? কমলিনী বলে, তুমি কি আমার কাছে এসেছো নাকি তোমার স্বতন্ত্রদার কাছে? ভোর বলে, আমি তোমার কাছে এসেছিলাম, মিঠিকে সাজিয়ে এসেছি, তুমি যদি দেখে বলতে কেমন হয়েছে। কমলিনী বলে, মিঠির যদি ভালো লেগে থাকে আমি আর কী বা বলবো, আমার তো আর কিছু বলার নেই। তখনই ভোর বলে, সরি বৌদি, আমি হয়তো ভুল সময়ে এসেছি, তোমরা দুজনেই কথা বলছিলে। তখনই স্বতন্ত্র বলে, সরি বলার কি আছে? ভোর, এখন তুমি ঠিক আছো? তোমার শরীর এখন কেমন? ভোর জানায় সে ভালো আছে, পেন কিলার ওষুধ খেয়ে সে এখন অনেকটাই সুস্থ। এটা দেখে কমলিনী বলে, ভোর তুমি যখন এসেছো ভালো করেছো, আমি তো তোমার স্বতন্ত্রতার জামাকাপড় বের করছিলাম। মিঠি যেহেতু বলেছে বিয়ের থিম সাদা লাল, তাই লাল সাদা অনেক ড্রেস আছে তোমার স্বতন্ত্রতার, আমি যেটা বার করেছি সেটা অবশ্য শুধু সাদা, তাই দেখো না তুমি একটা ড্রেস পছন্দ করে দাও। ভোর তো দারুণ এক্সাইটেড হয়ে যায়, সে স্বতন্ত্র ড্রেস চেঞ্জ করতে ছুটে আসে। স্বতন্ত্র বলে, না না, তার কোনো প্রয়োজন নেই, তোমার বৌদি যে পোশাক ঠিক করেছে আমি সেটাই পরবো। ভোর বলে, এটা তো শুধু সাদা, আমি বরং অন্য একটা ড্রেস পছন্দ করে দেই, বৌদি তো বললেন। স্বতন্ত্র বলে, বললাম তো আমি এটাই পরবো। ভোর থেমে যায়। কমলিনী বলে, সে কি ভোর, তোমার স্বতন্ত্রতাকে তুমি তো দেখি ম্যানেজই করতে পারছো না, তোমার স্বতন্ত্রতা থেমে গেল আর অমনি তুমিও দাঁড়িয়ে পড়লে, যাও যাও তোমার স্বতন্ত্রতার পোশাক ঠিক করে দাও। তখনই স্বতন্ত্র বলে, ভোর আমি তো বললাম আমি এটাই পরবো। কমলিনী বলে, তোমার কি তোমার স্বতন্ত্রতার প্রতি কোনো জোর নেই, নিজের জোর প্রয়োগ করো। তখনই ভোর বলে, আসলে আমি নিজেকে স্বতন্ত্রতার ফ্যান মনে করি, স্বতন্ত্রতা আমার আইডল, তাই স্বতন্ত্রতা অস্বস্তিতে পড়ে বা অন্য কোনো জটিল পরিস্থিতিতে পড়ে আমি সেটা চাই না, স্বতন্ত্রতা যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেটাই করবে, এতে আমি অন্যরকম কিছু বলার কেউ নই। তখনই কমলিনী বলে, তবে আর কি হলো, তোমার স্বতন্ত্রতা এখানেই আছে আর তুমিও এই ঘরে আছো, তোমরা বরং বসে বসে গল্প গুজব করো, আমি আসছি। এই বলে কমলিনী ঘর থেকে বেরিয়ে যায়। ভোর দাঁড়িয়ে থাকলে স্বতন্ত্র বলে, ভোর এখন আমি চেঞ্জ করব। ভোর বলে, স্যার। স্বতন্ত্র বলে, বললাম তো এখন চেঞ্জ করব, প্লিজ তুমি যাও। ভোর ঘর থেকে বেরিয়ে যায় আর স্বতন্ত্র বেশ হতাশ হয়ে সোফার উপরে বসে পড়ে। যদিও বাইরে দাঁড়িয়ে ভোর সেটা নোটিস করে, দূরে থেকে স্বতন্ত্রকে এমন অবস্থায় দেখে ভোরেরও মন খারাপ হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় মিঠিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, মিঠি কোণের সাজে সেজে বসে আছে। তখনই সেখানে বর্ষা আসে। বর্ষা মিঠিকে সান্ত্বনা দেওয়ার নামে তাকে খোঁচা দিতে থাকে। বর্ষা মিঠিকে বলে, মিঠি তুমি এই বাড়িতে থাকবে না, এটা ভেবে আমার খুব মন খারাপ হচ্ছে জানো তো, আমার খুব কান্না পাচ্ছে। মিঠি, তোমার মন খারাপ লাগছে না? তুমি খুব স্ট্রং মনের। তখনই মিঠি বলে, সবার কান্নাকে আর চোখে দেখা যায় বর্ষাদি, যে বাড়িতে ছোটবেলা থেকে বড় হলাম, যে বাড়িতে আমার মা আছে আমার দাদারা আছে, সে বাড়ি ছেড়ে চলে যাব, কষ্ট তো আমারও হচ্ছে। তখনই মিঠির বন্ধুরা বলে, হ্যাঁ হ্যাঁ, মিঠি তো এত সময় সেটাই বলছিল, ওর খুব খারাপ লাগছে। বর্ষা বলে, তবুও ভালো, মিঠির জীবনে যা সব ঘটনা ঘটলো, এত ঝামেলা অশান্তির পরে মিঠি যে কৃষাণুর মতো এমন ভালো একজন ছেলে পেয়েছে, এতে আমরা সবাই খুব খুশি। কৃষাণু কত ভালো ছেলে বলো তো, সব কিছু জেনে বুঝে মেনে মিঠিকে বিয়ে করতে রাজি হয়েছে। তখনই মিঠি বলে, শোনো বর্ষাদি, এখন এইসব কথা বাদ দাও, আমি অতীত নিয়ে কোনো কথা শুনতে চাইছি না। বর্ষা বলে, তা তো ঠিক, তা তো ঠিক,
তখনই সেখানে রশ্মি আর অনন্যা চলে আসে। রশ্মি বলে, দেখি দেখি আমার ভাগ্নিকে কেমন লাগছে। তখনই অনন্যা বলে, সত্যি রে মিঠি, তোকে দেখতে খুব মিষ্টি লাগছে, খুব ভালো লাগছে। তবে আমার বুকের ভেতরটা খা খা করছে আমার প্লুটোর কথা ভেবে। আজ যদি আমার প্লুটোর যা বেঁচে থাকতো, তবে মোয়ের সাথে আমার প্লুটোরও বিয়ে হতো। এই ধরনের নানান কথা বলতে থাকে অনন্যা, আর সব কিছুর জন্য মিঠিকেই দায়ী করতে থাকে। যদিও সরাসরি কিছু বলে না, তবে কথার আঘাতে সেটাই বুঝিয়ে দেয়। রশ্মিও বলে, সবাই তো আর একরকম হয় না অনন্যাদি। আমার মৌ দেখো না, এখনও তো একলাই আছে, এখনও তো নিজের ভালোবাসার মানুষকে ভুলে অন্য কাউকে জীবনে আনতে পারেনি। সেখানে মিঠি ভালোই করেছে, প্লুটোকে ভুলে কৃষ্ণকে আপন করে নিয়েছে। এই ধরনের নানান কথা বলতে থাকে। মিঠি অনন্যাকে বলে, অনন্যা আন্টি, তুমি তো খুঁজিয়ে খুঁজিয়ে আমাকে কথা শোনাচ্ছ, একবার ভাবো তো, প্লুটোর চলে যাওয়ায় তোমার কি কোনোই দোষ ছিল না? আমার তো মনে হয় তোমারই সবচাইতে বেশি বড় ভূমিকা ছিল। এটা শুনে অনন্যা বেশ রেগে যায়। অনন্যা বলে, মিঠি, তুই আমায় এইভাবে অপমান করছিস? আর যদি তোর বিয়ে না হতো, তবে আমি এক্ষুনি এখান থেকে চলে যেতাম। তখনই মিঠি বলে, তাছাড়া আর কী বা বলবো অনন্যা আন্টি, আমি তোমায় অপমান করতে চাইনি। আমি শুধু তোমায় এইটাই বলছিলাম যে যা হবার হয়েছে, প্লুটো আর এখন আমাদের মাঝে নেই, তাই প্লুটোকে নিয়ে কথা বলো না প্লিজ। তখনই বর আসে। মিঠির বন্ধুরা সবাই বর এসেছে বলে ছুটে যায়। অন্যদিকে মিঠির কাছে আসে মিঠিকে শেষবারের মতো সাজিয়ে দিতে। মিঠিল এসে দেখে মিঠির মুখ ভার। মিঠিল বলে, কিরে মিঠি, তুই আমার মুখ গোমড়া করে বসে আছিস কেন? এরপরেই মিঠিল রশ্মি অনন্যার দিকে তাকিয়ে বলে, নিশ্চয়ই তোমরা মিঠিকে কিছু বলেছ তাই না? তখনই রশ্মি অনন্যা বলে, আমরা কি বলবো? মিঠিল বলে, তোমরা যেখানে থাকবে সেখানেই তো জটিলতার সৃষ্টি হবে। তোমরা তো অন্যকে আঘাত করা ছাড়া ভালো করে কথা বলতেই জানো না। তখনই অনন্যা বলে, মিঠিল, ভুলে যেও না তুমি আমাদের পরিবারে কেউ হও না, কোন অধিকারে এই ধরনের কথা বলছো? মিঠিল বলে, আমি তোমার পরিবারের কেউ নই বলেই তো কথাগুলো বলতে পারছি অনন্যাদি। তাছাড়া সত্যি কথাগুলো বলতে পরিবারের কেউ হতে হয় না, বরং পরিবারের কেউ হলেই সত্যি কথা বলা যায় না, জানো তো? তখন আবার ভদ্রতায় বাঁধে, তাই তো পরিবারের কেউ নয় বলে সত্যি কথাগুলো বলতে পারলাম। মিঠি বলে, থাক না মিঠিলদি। মিঠিল বলে, সত্যি আজকের দিনের এমন অপ্রিয় কথাগুলো বলতে চাই না। বর্ষা তখন মনে মনে ভাবে, খুব তো সত্যবাদী এসেছো তোমরা, তাই না? ঠিক আছে, সঠিক সময়ে আমিও সত্যি ফাঁস করে দেব। প্রথমে ভেবেছিলাম বিয়ের আগেই কৃষাণুর পরিবারকে সবটা জানাবো, কিন্তু এখন আমি আমার সিদ্ধান্ত পাল্টেছি। বিয়ের পরে কৃষাণুকে সব সত্যি জানাবো। কৃষাণুর মা বাবা তো খুব সত্যবাদী, তাই না? দেখি এই মিথ্যেবাদী মিঠির মিথ্যে ধরার পরে কৃষাণুর পরিবার মিঠিকে কিভাবে অ্যাকসেপ্ট করে। সারা জীবন তুই অশান্তিতে ভুগবি মিঠি। এইবারে বর্ষার রশ্মি অনন্যা ওখান থেকে চলে যায়। অন্যদিকে মিঠিকে বলে, কি হয়েছে রে? মিঠি বলে, তুমি ওইভাবে কথাটা না বললেও পারতে। মিঠিল বলে, যা বলেছি বেশ করেছি, আমি আগেই বুঝেছি, নিশ্চয়ই ওরা তোকে কিছু বলেছিল। মিঠি বলে, কি আর বলবে, ওই প্লুটোর কথাই বলছিল। মিঠিল বলে, ওদের কথায় কান দেওয়ার একদম প্রয়োজন নেই, ওদের কথা সবসময় অ্যাকসেপ্ট করবি না। আর তাছাড়া প্লুটোর প্রতি যদি তোর ভালোবাসা থেকেও থাকে, সেটা তুই নিজের মনের ভেতরেই রাখ। একটা কথা বলে যাবি না মিঠি, কৃষ্ণার মতন ছেলে পাওয়া খুব মুশকিল। এই যুগে কৃষ্ণার মতন ছেলে পাওয়া সহজ নয়। কৃষ্ণ কত ভালো বলতো, তোর জীবনের অতীত সবটা জেনেই কিন্তু তোকে গ্রহণ করেছে, তোকে সম্মান করে। তখনই মিঠি বলে, ঠিক বলেছ মিঠিলদি, কিন্তু জানো আমার মনটা কেমন জানি কু ডাকছে। মিঠিল বলে, কেন রে, কী হয়েছে? মিঠি বলে, জানি না, শুধু মনে হচ্ছে সবটা ভালোই হবে তো। মিঠিল বলে, দৌড় বোকা, কোনো চিন্তা করিস না, কৃষ্ণ সব জেনে শুনেই তোকে বিয়ে করছে, তোর কিসের ভয়? এই বলে মিঠির শাড়ি ঠিক করে। তবে হ্যাঁ, মিঠিলের মুখ দেখে মনে হচ্ছে মিঠিলও কৃষ্ণ আর মিঠির বিয়ে নিয়ে বেশ চিন্তিত। তো বন্ধুরা বুঝতেই পারছো, বর্ষা, অনন্যা, রশ্মি তিনজন কুটনি মহিলা বিয়েবাড়িতে ঘুরঘুর করছে। এই তিনজনের মনে চলছে নানান পরিকল্পনা। শেষ অবধি মিঠি আর কৃষ্ণর বিয়েটা ঠিকভাবে হবে তো? আর বিয়ে হলেও বিয়ের পরে মিঠি কৃষ্ণর দাম্পত্য জীবন কেমন হবে? তারা কি যতটা ভালোবাসা নিয়ে বিয়ে করছে সেই ভালোবাসা থাকবে, নাকি বর্ষার পরিকল্পনায় সেই ভালোবাসা হারিয়ে দুজনের জীবনেই অশান্তির ঝড় নেমে আসবে? কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।